নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী দেবীপ্রসাদ রায়চৌধুরীর লেখা একটি উপন্যাস জঙ্গল, আজকের ষষ্ঠ পর্ব। উনিশশো সালের ৮ই মে কিছুকাল স্মরণীয় থাকিবে। ১০৩ ডিগ্রি জল লইয়া ট্রেনে উঠিয়াছিলাম। গম্যস্থল ৫০০ মাইল দূরে গভীর অরণ্যে। ভয়াল আবেষ্টনীর আকর্ষণ হইতে নিজেকে মুক্ত করিতে পারি নাই। জীব হিংসার আদিম প্রবৃত্তি চরিতার্থতার নিমিত্ত অরণ্য আমাকে টানিতেছিল। প্রথম স্ত্রীর নিকট হইতে বাধা আসিয়াছিল, কিন্তু আমার দারুণ উত্তেজনা লক্ষ্য করিয়া শেষ পর্যন্ত জল লইয়াই যাইবার অনুমতি দিয়াছিলেন। তিনি জানিতেন বাধা দিলে জ্বর অপেক্ষা অধিকতর অবাঞ্ছনীয় কিছু ঘটিয়া যাইবে। আরজি মঞ্জুর হওয়াতে মাঝপথ হইতে ২ বার তারে স্বাস্থ্যের খবর জানাইব বলিয়া বাহির হইয়া পড়িলাম। সঙ্গে পিয়ন ছিল। স্টেশনে পৌঁছিয়া তাহাকে সুস্থতার সংবাদসহ ২টি পৃথক টেলিগ্রাম দিয়া দিলাম। আদেশ ছিল যথাস্থান হইতে কাজটা সারিয়া ফেলিবে। আমি কিরকম থাকি তাহা জানিবার প্রয়োজন নাই। গাড়িতে উঠিয়া দেখি ২টি গোরা একদিককার গদি দখল করিয়া বসিয়াছে। কাঁধের ওপর ধাতু নির্মিত অনেকগুলি তারকার সাংকেতিক চিহ্ন। অনুমান করিলাম সামরিক বিভাগের কোনো হোমরা-চোমরা উচ্চপদস্থ কর্মচারী হইবে। গোরার অবাঞ্ছনীয় সান্নিধ্যের সম্ভাবনা হইলেই আমি সময় থাকিতে আস্তিন গুটাইয়া প্রস্তুত হইতাম। ইহা আমার বাল্যকালের স্বভাব। পূর্বাভ্যাস ছাড়িতে পারি নাই। আস্তিন গুটাইবার চেষ্টা করিলাম। বাহু উপযুক্তভাবে নড়িল না, গাটে গাটে বেদনা। প্রতি অঙ্গের জোরগুলি অচল হইয়া গিয়াছে। গাড়িতে আমার দিকটায় বিছানা পাতা ছিল। যাহারা স্টেশন পর্যন্ত দেখা করিতে আসিয়াছিলেন তাহাদের নিকট বিদায় লইয়া শটান বিছানায় শুইয়া পড়িলাম। অল্পক্ষণ পরেই বম্বে মেল ছাড়িয়া দিল। জ্বরও রেলচক্রের দ্রুত গতির সহিত পাল্লা দিয়া বাড়িতে লাগিল। প্রায় বেহুশের মতো হইয়া আসিতেছিলাম। যাহাদের দেখিয়া কিছু পূর্বে ভিন্ন উদ্দেশ্যে বাহু নাড়াইবার চেষ্টা করিয়াছিলাম তাহাদেরই দিকে কোনো প্রকারে হস্ত প্রসারিত করিয়া জল ভিক্ষা চাহিলাম। তখন আমার উঠিবার ক্ষমতা নাই। সাহেব আমাকে উঠাইয়া সামরিক জলের পাত্র হইতে জল খাওয়াইলেন। তাহার পর নিজের রুমাল লইয়া আমার কপালে জলপট্টি দিয়া দিলেন। অপরিচিত পরদেশীর কৃপায় অনেকটা আরাম বোধ করিলাম। ধীরে ঘুম আসিতে লাগিল। পরের দিন বেলায় ঘুম ভাঙিল। গাড়িতে আমি ছাড়া আর কেহ নাই। কপালে বিদেশি দরদির রুমাল শুকাইয়া গিয়াছে। বন্ধুকে হয়তো জীবনে আর দেখিতে পাইব না, দেখিলেও চিনিতে পারিব না, কিন্তু তাহার জলপট্টির শীতল অনুভূতি চিরস্মরণীয় হইয়া থাকিবে। পন্টুফাল জংশন হইতে ট্রেন বদল করিয়া পাহাড়ি পথে যাত্রী হইলাম। গোড়ার দিকটা উপত্যকার মতো ধু ধু করিতেছে। দিগন্তব্যাপী অনুর্বর শুষ্ক মাঠ, মাঝে মাঝে দেখা যায় চটা ফাটা অতিকায় প্রাচীন পাথর, অজানা অতীতের নিশ্চল প্রহরী। জীর্ণ অস্তিত্ব লইয়া প্রখর রৌদ্রে যুগ যুগান্তর ধরিয়া পুড়িতেছে। বেশিক্ষণ প্রকৃতির এই অগ্নুত্তপ্ত রূপের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখা যায় না, চোখ ঝলসাইয়া উঠে। গাড়িতে কেহ ছিল না। সব কয়টি খড়খড়ি বন্ধ করিয়া নিজেকে এলাইয়া দিলাম। অনেকটা সময় বোধহয় এইভাবে কাটিয়া গিয়াছিল। আমার গন্তব্যস্থলে আসিয়া পড়িয়াছি জানিতে পারি নাই। দরজার ঠেলাঠেলিতে তন্দ্রা বেশ কাটিয়া গেল। জানালা খুলিয়া দেখি দিগু ভামেটায় আসিয়াছি। স্থানীয় ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার শ্রীযুক্ত ভেঙ্কটারমণি তাহার এলাকার রেঞ্জার ও অন্যান্য লোক স্টেশনে পাঠাইয়া দিয়াছিলেন। তাহাদের সাহায্যে মাল নামাইতে কোনো অসুবিধা হইল না। ফরেস্ট রেস্ট হাউস স্টেশন হইতে নিকটে নয়। বেলা তখন ৪টা হইবে। রৌদ্র রশ্মির অপূর্ব রূপ দেখিলাম। সবুজের চিহ্নমাত্র কোথাও দেখা যায় না। পাকা রাস্তার পাশে ঘাস শুকাইয়া পিঙ্গল বর্ণ ধারণ করিয়াছে। দগ্ধ পাথরের উত্তাপ সাধারণ টেনিস জুতার রবারকে
প্রায় গলাইয়া ফেলিতেছিল। মাথার উপর অগ্নিবর্ষণ হইতেছে। কোনো প্রকারে দেহটা টানিয়া হাঁচড়াইয়া বাংলোয় টানিয়া তুলিলাম। ডিএফও আমার অভ্যর্থনার জন্য বারান্দাতে দাঁড়াইয়াছিলেন। ভদ্রতার অনুষ্ঠানগুলি শেষ হইতেই বলিলাম, আমার জ্বর বাড়িতেছে, বিশ্রামের প্রয়োজন। 3 দিন জ্বরভোগের পর স্থানীয় ডাক্তারের কৃপায় 4th দিনে পথ্য পাইলাম। পথ্যের পরেই শিকারে যাইবার প্রস্তাব শুনিয়া ডিএফও স্তম্ভিত হইয়া গিয়াছিলেন। গতিক সুবিধার নয়, তাহার সাহায্য ব্যতীত কোনো বন্দোবস্ত হইতে পারে না। সুতরাং কথাটা তখনকার মতো চাপিয়া গেলাম। ইতিমধ্যে মাঝে মাঝে লেপার্ডে ছোট মহিষ ও কুকুর মারার খবর আসিতেছিল। আমি গোপনে সংগ্রহ করিতেছিলাম, কিন্তু বড় বাঘের থাবার চিহ্ন কেহ দেখিয়াছে বলিল না। 1 সপ্তাহ কাটিয়া গেল, এ তল্লাটে বাঘের সন্ধান পাওয়া গেল না। ডিএফও সাহেবও ট্যুরে বাহির হইয়া গিয়াছেন। অবশ্য রেঞ্জ অফিসার বোপাইওকে আমার তত্ত্বাবধানে রাখিয়া গিয়াছিলেন। খবর নাই, কাজ নাই, অতিষ্ঠ হইয়া উঠিতেছিলাম। একদিন প্রাতে অপ্রত্যাশিতভাবে রেঞ্জার আমার নিকট আসিয়া উপস্থিত হইলেন। শুভ সংবাদ, মালকোন্ডা পেন্টা হইতে খবর আসিয়াছে। ওখানে এক বিরাট আকারের বাঘ নাকি রোজ পেন্টার দিকে জল খাইতে যায়। পেন্টা হইল ক্ষুদ্র জলাশয়। রেঞ্জারকে বলিলাম, আর কালো বিলম্ব নয়, এখনই রওনা হইবার ব্যবস্থা করুন। তিনি উত্তর করিলেন, এখন রওনা হইলে মালকোন্ডা পেন্টায় পৌঁছতে বেলা 1টা বাজিয়া যাইবে। এই রৌদ্রে কোনো গাড়োয়ান 10 মাইল পথ যাইতে রাজি হইবে না। কাল সকালে অন্ধকার থাকিতে রওনা হইবার ব্যবস্থা করিতেছি। অগত্যা তাহার কথা মানিয়া তখন হইতেই পরের দিনের ভোরের জন্য প্রস্তুত হইতে লাগিলাম। যা হোক একটা কাজ পাওয়া গেল। প্রস্তুত হওয়ার সহিত জঙ্গলের নানা কাল্পনিক রূপ মনশ্চক্ষে দেখিতেছিলাম। 16ই মে অন্ধকার থাকিতেই ওয়েস্টলির রিচার্ডের 425 বোর এবং কেলনারের 355 বোর রাইফেল 2টা পরিষ্কার করিলাম। ফরাসি দোনলা বন্দুকের ভিতরটা তাচ্ছিল্যের সহিত দেখিয়া লইলাম। দোনলাটা মালবাহকের হাতে তুলিয়া দিয়া রাইফেল 2টা নিজের কাছে রাখিলাম। হাজার হোক, রাইফেলের জাতিগত আভিজাত্য আছে, তাহা ক্ষুণ্ণ করি কেমন করিয়া? জড়কেও জাতির অন্তর্ভুক্ত করায় ফলাফল সুবিধার হয় নাই। পরের ঘটনায় তাহা জানা যাইবে। আমরা যখন মালকোন্ডা পেন্টায় উপস্থিত হইলাম তখন দুপুর 12টা। অসুস্থ শরীরের কথা ভুলিয়াছি। রৌদ্রের উত্তাপে আবেষ্টনী তখন অগ্নিমূর্তি ধারণ করিয়াছে। সেদিকে লক্ষ্য নাই। বলিলাম, পাগমার্গ দেখিতে যাইব। ভদ্রলোক উত্তর দিলেন, এখন সেখানে যাওয়া অসম্ভব। এখান হইতে প্রায় 2.5 ক্রোশ পথ। পৌঁছিতে বেলা 2টা বাজিয়া যাইবে, ফিরিতে 4টা। তৎপরিবর্তে কাল সকালেই মওড়ায় মাচান তৈয়ারি করিয়া রাখিব। আপনি বৈকালে বাঘের পদচিহ্ন দেখিয়া মাচানে বসিতে পারিবেন। ও রাস্তায় মানুষ চলে না। প্রস্তাবটা মন্দ লাগিল না। মাচানে বসার আশু সম্ভাবনায় পুলকিত হইয়া উঠিলাম। এখানকার রেস্ট হাউসে কোনো জমকালো ভাব নাই। মাত্র 2টি ঘর, কোনোটারই কবাট বন্ধ করা যায় না। যে কোনো হিংস্র জানোয়ার নির্বিবাদে ঝড় বৃষ্টিতে আশ্রয় লইতে পারে। আশ্রয় না লোক শিকারের সন্ধানে হরিণ অথবা শূকরের পিছনে ধাওয়া করিয়া ব্যর্থ হইলে এমন একটি অন্ধকারপূর্ণ আস্তানা পাইলে খানিকটা জিরাইয়া লইবে না, তাহার নিশ্চয়তা কি আছে? ভাবিলাম, ডিএফও রায়মহাশয় পশুরাজ শার্দুলের দর্শন নিজের টেবিলের তলায় পাইয়াছিলেন। কুকুর ভাবিয়া তাড়াইতে গিয়া একেবারে রাজ দর্শন। তিনি জাগিয়া দেখিয়াছিলেন বলিয়া বাঁচিয়া গিয়াছিলেন। ঘুমন্ত অবস্থায় বাঘ যদি অভ্যর্থনা করিতে আসে তখন বন্দুক চালাইবারও অবসর পাইব না। রাত্রির কথা। যৎ সামান্য আহার করিয়া রেস্ট হাউস সংলগ্ন স্বল্প পরিসর খোলা বারান্দার মেঝেতে সকলের শুইবার ব্যবস্থা হইল। মিস্টার জন আমার পাশে শুইলেন। উভয়ে বন্দুক ভরিয়া পাশে রাখিলাম। সবে নিদ্রা আসিতেছিল এমন সময় দেখিলাম সামনের জঙ্গল আলোকিত হইয়া উঠিয়াছে। চারধারে পোড়া গন্ধ ও বাঁশ ফাটার দারুণ আওয়াজ। কতকটা কুচকাওয়াজে একসঙ্গে অনেক বন্দুক চালানোর মতো। তাড়াতাড়ি উঠিয়া জনকে জাগাইলাম। সে দৃশ্যটি দেখিয়াই রেঞ্জারের নিকট ছুটিল। আমি বারান্দা হইতে নামিয়া ঘরের পিছন দিকে গেলাম। দেখি জঙ্গলে আগুন লাগিয়াছে। অগ্নিস্ফুলিঙ্গ আকাশ ঠেলিয়া উঠিতেছে। দেখিতে দেখিতে
সর্বগ্রাসী আগুন আমাদের দিকে দ্রুত অগ্রসর হইয়া আসিতে লাগিল। মহাশক্তিমান রাক্ষস ক্রমান্বয়ে কলেবর বিস্তারিত করিয়া চলিয়াছে। আতঙ্কিত হইয়া উঠিলাম। ইতিমধ্যে রেঞ্জার দলবলসহ আসিয়া উপস্থিত হইলেন এবং আগুনের রূপ দেখিয়াই প্রায় সামরিক কায়দায় হুকুম দিলেন, কাউন্টার ফায়ার। সঙ্গে সঙ্গে তাহার লোকগুলি সার বাঁধিয়া শুকনা ঘাসে রেস্ট হাউসের গা ঘেঁষিয়া আগুন লাগাইয়া দিল। অল্পক্ষণের ভিতর আমাদের দিককার আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল এবং পূর্বের অগ্রগামী অগ্নির দিকে অগ্রসর হইতে লাগিল। বিপরীতমুখী আগুনের গতি একত্রে মিলিত হইতেই হাওয়ার গতিও পরিবর্তিত হইয়া ক্রমান্বয়ে আগুনকে দূরে টানিয়া লইয়া যাইতে লাগিল। মৃত্যু হইতে রক্ষা পাইলাম। পরের দিন পেন্টার মওরার নিকট মাচানে গিয়া বসিলাম। মাচানটি ঠিক মনঃপুত হইয়াছিল বলিতে পারি না। প্রথম, বাঘের লাভ হইতে সম্পূর্ণ নিরাপদ নয়, তদুপরি আড়াল হইতে নজরে পড়ে। সহজে মাচানে উঠিয়া এক পার্শ্বে খানিকটা জায়গা খালি রাখিয়া দিলাম, ঠিক নিচে বাঘ আসিলে যাহাতে সহজেই গুলি চালাইতে পারি। ইহার প্রয়োজনীয়তা অভিজ্ঞতা হইতে বোধ করিয়াছিলাম। চিত্তুর জেলার মামুনতুরে মাচানের তলায় বাঘ বাধা মহিষকে মারিবার জন্য প্রায় ঘণ্টাখানেক বসিয়াছিল। শেষ পর্যন্ত সন্দিগ্ধ হইয়া চলিয়া গিয়াছিল। আমি কিছুই করিতে পারি নাই। গুছাইয়া বসিয়া মালবাহকদের জোরে কথা বলিতে বলিতে চলিয়া যাইতে বলিলাম। ধীরে গোধূলির ক্ষীণ আলোক তিরোহিত হইয়া রাত্রির অন্ধকার আমাদের ঘিরিতে লাগিল। সাংঘাতিক গুমট, হাওয়া নাই, শব্দ নাই, অরণ্যে অন্ধকার জমাট বাঁধিয়া যাইতেছে। জনকে রাত্রি জাগিবার জন্য সঙ্গে আনিয়াছিলাম। পরে তাহার রাত্রি জাগিবার ক্ষমতা দেখিয়া স্তম্ভিতও হইয়াছিলাম। উভয়েই নিশ্চলভাবে বসিয়া আছি। সামনের জঙ্গলে শুকনা পাতার ওপর একসঙ্গে অনেকগুলি জন্তুর পদশব্দ শুনিলাম। অনতিকাল পরেই বুঝিলাম জন্তুগুলি একপাল বন্যবরাহ। মিনিট 15 এদিক ওদিক ঘুতঘুত করিয়া সদলবলে চলিয়া গেল। বরাহগুলি চলিয়া যাইতে কাল্পনিক বাঘকে বাধা মহিষের নিকট দাঁড় করাইয়া 425 বোরের রাইফেল দিয়া টিপ করিবার চেষ্টা করিলাম। বন্দুকের দৈর্ঘ্য অস্বস্তিকর হইয়া উঠিল। মাচানের ভিতর ইচ্ছামতো নাড়াইবার উপায় নাই। তাহার উপর মাচান এমন খাড়াই স্থানে বাধা হইয়াছে যে বাঘের শিরদাঁড়া ছাড়া আর কিছু ভালোভাবে দেখিতে পাইব না। যাক, গতস্য শোচনা নাস্তি। এখন আর ত্রুটির কথা ভাবিয়া লাভ নাই। নিস্তব্ধতার মাঝে চিন্তাস্রোত বাঘকে কেন্দ্র করিয়াই আবদ্ধ ছিল না। নানা কথা ভাবিতে ভাবিতে ঘুম আসিতে লাগিল। ক্লান্ত ও অসুস্থ শরীর লইয়া বেশিক্ষণ বসিয়া থাকিতে পারিলাম না। জনের দেহে পূর্ব নির্দিষ্ট সাংকেতিক স্পর্শ করিয়া শুইয়া পড়িলাম। কতক্ষণ ঘুমাইয়াছিলাম মনে নাই। হঠাৎ জন প্রায় নখী জন্তুর মতো খামচাইয়া আমাকে জাগাইয়া দিল। শিকারের অভ্যাস অনুসারে সন্তর্পণে উঠিলাম। বসিবার পূর্বেই শুনিলাম ঠিক আমার মাথার পাশে পূর্ববর্ণিত খালি জায়গাটায় হুড়ামুড়ি চলিয়াছে। জনের দেহ সাংঘাতিকভাবে দুলিতেছে। পকেটেই ছোট টর্চ ছিল। সুইচ টিপিতে দেখি জন তাহার বন্দুকের বাট খোলা জায়গাটার ভিতর চালাইয়া দিয়া কোনো একটি জন্তুকে ধপাধপ পিটাইতেছে। যথাস্থানে আলো ফেলিয়া আবিষ্কার করিলাম একটি প্রকাণ্ড ভালুক মাচানের এক হাতে নিচে আমার শোলার হ্যাটটা কামড়াইবার চেষ্টা করিতেছে, আর জন বন্দুকের বাট দিয়া সেটাকে নিচে নামাইবার জন্য পিটিতেছে। আলো ভিন্ন দিকে ঘুরাইতে দেখি প্রথমটার নিচে আর একটা, তারপর আরও একটা, এবং গাছের গোড়ায় 4-5টা জড়ো হইয়াছে। একেবারে ভাল্লুকের পল্টন। মাচানের উপর যে ধস্তাধস্তি হইয়া গেল তাহাতে বাঘ ত্রিসীমানায় থাকিলে ভৌতিক গুণসম্পন্ন বৃক্ষের নিকটে আর আসিবে না। স্ত্রীর কথা মনে পড়িয়া গেল। ভালুক পেলে তাই মেরো, বাঘের আশায় ভালুক ছাড়া চলবে না। ওর চামড়ায় ড্রয়িং রুমের সামনে খাসা পাপোশ হবে। ক্ষিপ্রতাসহ বড় রাইফেলটা ঘুরাইবার চেষ্টা করিলাম। অস্ত্র ঘুরিল না। অধিকন্তু তৎসংযুক্ত আলোর তার ছিঁড়িয়া গেল। নিরুপায় হইয়া পাশেই দাঁড় করানো দোনলা বন্দুকটা খালি জায়গাটার ভিতর ঢুকাইলাম। পণ্ডশ্রম হইল। ইতিমধ্যে সব কয়টা ভালুক গাছের নিকট হইতে সরিয়া পড়িয়াছে। শুকনা পাতার আওয়াজ শুনি নাই। ভাবিলাম নিকটেই আছে। বন্দুক রেডি করিয়া জনকে মাচানের ওপর দাঁড়াইয়া টর্চ জ্বালিতে বলিলাম।
তারপর আলোর সাহায্যে চারধার খুঁজিলাম, কোনো দিকে তাহাদের দেখিতে পাইলাম না। আশ্চর্যের ব্যাপার, ভালুক তো মানুষের নিকট প্রহার খাইয়া অত সহজে পলাইবার পাত্র নয়। তাছাড়া পলাইল কোন দিক দিয়া? জঙ্গলের দিকে পলাইলে পাতার শব্দ শুনিতাম, তবে পাকা সড়ক দিয়া পলাইয়াছে। ভয় না পাইলে পাকা সড়ক ধরিবে কেন? ভয় পাওয়া অশোভনীয় নয়। যেভাবে টর্চের আলো ব্যবহার হইয়াছে তাহাতে ভরকানোই স্বাভাবিক। ইহার পর ইশারা অথবা চুপি চুপি কথা বলার কোনো প্রয়োজনীয়তা বোধ করিলাম না। বড় বাঘ সম্বন্ধে নিরাশ হইলেও লেপার্ড ভোরের দিকে আসিতে পারে ভাবিয়া ছোট রাইফেলটা গণ রেস্টে সাজাইয়া রাখিলাম। দুই একবার আলোটাও পরীক্ষা করিয়া লইলাম। তারপর সিগারেট ধরাইয়া মনের সুখে ধূমপান করিলাম। সিগারেটের শেষ অংশ ভিজা কাপড়ের সংস্পর্শে আনিয়া নিভাইতে যাইব, এমন সময় অতি পরিচিত পদধ্বনি ঠিক মাচানের পাশে শুনিলাম। জনকে টিপিয়া সাবধান হইতে বলিলাম। সে সংকেতের অর্থ বুঝিল না। সহজভাবে জিজ্ঞাসা করিল, কি? আমি তাহার দিকে ঝুঁকিয়া বলিলাম, বাঘ আমাদের অতি নিকটে আসিয়াছে। যে কোনো মুহূর্তে মহিষটার উপর লাফ মারিতে পারে। আমার দোনলাটা লইয়া প্রস্তুত হইয়া থাকো। কথাটা শেষ করিয়াছি, এমন সময় আরেক পা চলিবার শব্দ স্পষ্ট শুনিলাম। তখন আমি রাইফেল বগলে তুলিয়া লইয়াছি এবং লক্ষ্যের আনুমানিক স্থানের দিকে নল ঠিক করিয়া ধরিয়াছি। গোলমালের পর বাঘের আগমন। ভাবিয়াছিলাম হয়তোবা মামুন্ডুরের ঘটনার পুনরাবৃত্তি হইবে, কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করিতে হইল না। হঠাৎ মহিষটা ছটফট করিয়া উঠিল, 2-1 সেকেন্ডের ঝটাপটি। তারপর ভারী ওজন মাটিতে ধপ করিয়া পড়িয়া গেল। সঙ্গে সঙ্গে রাইফেল সংযুক্ত টর্চের সুইচ টিপিয়া দিলাম। সামনেই প্রকাণ্ড বাঘ, অত নিকটেও খুব স্পষ্ট দেখিতেছি না। বাঘ ও মহিষের ঝটাপটিতে যে ধুলা উড়িয়াছিল তাহাতে ঘন ধোয়ার মতো পর্দা সৃষ্টি করিয়াছে। বাঘের মাথাও বিপরীত দিকে ঘোরানো। বুক লক্ষ্য করিয়া ঘোড়া টিপিয়া দিলাম। গুলি খাইয়া বাঘ খাড়াভাবে লাফাইয়া উঠিল। মাটিতে পড়িয়া আর উঠিতে পারিল না। ইতিমধ্যে আরেকটা গুলি চালাইয়া শিকার সম্বন্ধে নিঃসন্দেহ হইতে চাইয়াছিলাম। ম্যাগাজিন রাইফেলে গুলি ভরিয়া নিশানা করিবার পূর্বে বাঘ জনের দিকে গড়াইয়া গেল। জনকে অনবরত টিপিতেছি গুলি চালাইবার জন্য। সে বন্দুকের নলটা একবার এদিক একবার ওদিক করিতেছে। ইতিমধ্যে বাঘ তাহারি দিকে আবার আছাড় খাইয়া পড়িল। তাহার পর আমাদের মাচানের পিছনে চলিয়া গেল। বেশি দূর যাইতে পারে নাই, আবার পড়িয়া গেল। ইহার পর বারদিন গোঙানি শুনিলাম। পরে কিছুক্ষণের জন্য বনানী অসম্ভব নিস্তব্ধতায় পূর্ণ হইয়া উঠিল। দূরে একটি শুকনা পাতা পড়িলেও তাহার আওয়াজ স্পষ্ট শুনিতে পাইতেছি। থাকিয়া থাকিয়া হৃদয় ভয় মিশ্রিত উত্তেজনায় আলোড়িত হইয়া উঠিতেছে। বেশিক্ষণ এইভাবে কাটিল না। পাতার শব্দে স্পষ্ট বুঝিলাম বাঘ আবার উঠিয়াছে এবং চলিতেছে। ধীরে শুষ্কপত্রের মর্মধ্বনি ক্ষীণতর হইয়া আসিতেছিল, কিন্তু শব্দ বিলীন হইবার পূর্বে পুনরায় পতনধ্বনি শুনিলাম। এবার আর সন্দেহ থাকিল না বাঘ মারিয়াছি। জনের দিকে হেলিয়া বলিলাম, বাঘ মরিয়াছে। আমাদের মধ্যে কংগ্রাচুলেশনস এবং থ্যাঙ্কের আদান প্রদান হইয়া গেল। হৃষ্টচিত্তে শুইলাম। উত্তেজিত হইয়াছিলাম, ঘুম আসিতেছিল না। প্রিয়ার জন্য বাঘের নখ ও দন্তের সাহায্যে নূতন রকমের গহনার ডিজাইন মনে মনে আঁকিতে লাগিলাম। আমার কারুশিল্পের দক্ষতা রুচি সম্পন্ন নারী মহলে কিভাবে প্রচার লাভ করিবে তাহাই ভাবিতেছিলাম। ভবিষ্যতে আমার স্ত্রী যে শিকারে আমায় বাধা দিবেন না সে বিষয়েও কতকটা নিশ্চিন্ত যে হই নাই তাহা বলিতে পারি না। চক্ষু উজিয়া পড়িয়া আছি, ঘুমও আসিতে চায় না, ভোরও হয় না। আন্দাজ 3 ঘণ্টাকাল অর্ধনিদ্রা এবং অর্ধজাগ্রত অবস্থায় কাটিয়া যাইবার পর আকাশ পরিষ্কার হইতে লাগিল। অর্থাৎ যখন গুলি চালাইয়াছিলাম তখন রাত 2টা হইবে। অসহিষ্ণুভাবে সকালের আলোর জন্য অপেক্ষা করিতেছিলাম। তখন ভোর 6টা হইবে। দূরে মালবাহকদের গলা শুনিলাম। রাত্রে গুলি চলিয়াছে। কৌতূহল দমন করিতে না পারিয়া সময়ের আগেই বাহির হইয়া পড়িয়াছে। জনকে চিৎকার করিয়া বলিতে বলিলাম, জখুমি বাঘ পড়িয়া আছে, রোদ না উঠিলে যেন এদিকে না আসে। জন মাচানের উপর দাঁড়াইয়া চারধার ভালো করিয়া দেখিল। তাহার পর বিমর্ষভাবে বলিল, কই,
বাঘ তো নাই। আমি বলিলাম, পিছন দিকে একটু দূরে পড়িয়াছে, খুঁজিলেই পাওয়া যাইবে। বাঘ মরিয়াছে সে বিষয়ে আমার কিছুমাত্র সন্দেহ ছিল না, সেই কারণেই অতটা জোর দিয়া বলিতে পারিয়াছিলাম। সামান্য রোদ উঠিতেই আমি ডবল ব্যারেল গানে 3 ইঞ্চি এলজিগুলি পুড়িয়া নামিয়া আসিলাম। জন আমার ছোট রাইফেল লইয়া নামিতেছিল। বারণ করিলাম, রাইফেল কোনো কাজে আসিবে না। বাঘ যদি এখনও বাঁচিয়া থাকে এবং আক্রমণ করিবার চেষ্টা করে, তো উড়ন্ত স্নাইপ পাখি মারার মতো হঠাৎ গুলি চালাইতে হইবে। রাইফেল দিয়া টিপ করিবার সময় পাওয়া যাইবে না। যুক্তিটি বোধগম্য হইতে রাইফেল রাখিয়া নিজের বন্দুকটিরও টোটা বদল করিয়া ফেলিল। জনকে উপরে থাকিতেই বলিলাম, দূরবীন ছাড়া জলটুপি ইত্যাদি কিছু সঙ্গে না লইতে, প্রয়োজন হইলে চোচা দৌড় মারিতে হইবে। আমি জানিতাম বাঘ নিকটেই পড়িয়াছে, 15-20 মিনিটের ভিতর খুঁজিয়া পাইব। মাচানের সামনে পতনের স্থানগুলি পরীক্ষা করিয়া দেখিলাম। রাইফেল নিজের জাতের মান রাখিয়াছে। যেখানে বাঘ গুলি খাইয়াছিল ঠিক তাহার নিকটে একটি নাতৃবৃহৎ পাথরের চাই টুকরা টুকরা হইয়া গিয়াছে। পদচিহ্ন দেখিতে দেখিতে পিছন দিকে গেলাম, যেখানে জন্তুটা বেশ খানিকক্ষণ পড়িয়াছিল। এই স্থান হইতেই রক্তস্রাব শুরু হইয়াছিল। প্রায় ঘটিখানেক রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে। আমাদের মাচানের গাছকে কেন্দ্র করিয়া খানিকটা জায়গা ফাঁকা ছিল, তাহার পরে খাড়া শুকনা ঘাস, একেবারে বাঘের গায়ের রং। উহার ভিতর বড় বাঘ 2 গজের মধ্যে আত্মগোপন করিলে, দিব্য দৃষ্টি না থাকিলে খুঁজিয়া বাহির করা অসাধ্য কর্ম। রক্তের দাগ ওই খাড়া ঘাসের দিকেই চলিয়া গিয়াছে। মালবাহক লাম্বার্ডিরা নিকটে ছিল। আমাদের পিছন হইতে ঢিল ছুঁড়িতে বলিলাম, আর আমরা 1 পা 2 পা করিয়া রহস্যময় ও ভীতিপ্রদ ঘাসের দিকে অগ্রসর হইতে লাগিলাম। ঘাসের নিকটে আসিতে অবর্ণনীয় আতঙ্কে প্রায় অভিভূত হইয়া পড়িতেছিলাম। অশুভ লক্ষণ। জোর করিয়া নিজেকে টানিয়া লইয়া চলিলাম। খানিকটা পথ অতিক্রম করিতে খাড়া ঘাসে রক্তচিহ্ন স্পষ্ট দেখিতে পাইলাম। প্রায় 3 ফুট উচ্চ সরল রেখার ন্যায় রক্তের দাগ রাখিয়া গিয়াছে। কিছু দূর অগ্রসর হইতে আবার খানিকটা খোলা জায়গা সামনে পড়িল। এইখানে লাম্বার্ডিরা 2-1 দিন আগে রান্না করিয়া আহারের ব্যবস্থা করিয়াছিল। শুকনা ছাই ও পোড়া কাঠের টুকরা বিক্ষিপ্ত অবস্থায় পড়িয়া রহিয়াছে। বাঘ এইখানে বসিয়াছিল। নরম ছাইয়ের ওপর তাহার চলার ভঙ্গি জনকে দেখাইলাম। বা দিককার পা একেবারে জখম হইয়াছে, অর্থাৎ তাহার অস্থি দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া সমস্ত পাটাই মাংসপেশি অথবা চামড়ায় ঝুলিতেছে। চলিবার পথে সামান্য একটি পোড়া কাঠের টুকরা পড়িয়াছিল, তাহাও পায়ের সহিত ঘষ্টাইয়া খানিকটা চলিয়া গিয়াছে। এইখানেই আমার খটকা লাগিয়া গেল। জন আমার আগে ছিল, তাহাকে থামিতে বলিলাম। লাম্বার্ডিদের ঢিল ছুঁড়িতে বারণ করিলাম। জন নিকটে আসিতে দেখাইলাম হৃদয়ে গুলি লাগে নাই, বা কাঁধের নিকট জখম হইয়াছে। যে জানোয়ার এতটা হাঁটিয়া আসিয়াছে, তাহার শক্তিকে অবিশ্বাস করা বাতুলতা। তদুপরি তার গন্তব্যস্থান অনতিদূরে পেন্টার দিকে। ওখানে যেরূপ ঘন বাঁশের ঝোপ, তাহাতে এই কয়টি লোক লইয়া অগ্রসর হওয়া ঠিক হইবে না। জনকে বলিলাম, জঙ্গলি চঞ্চুদের ডাকো। জনের নিকট হইতে দূরবীন লইয়া আনুমানিক সন্দেহের স্থান লক্ষ্য করিয়া পুঙ্খানুপুঙ্খভাবে ঝোপের তলায় যেখানে আলো পাইতেছি সেখানেই পরীক্ষা করিতেছি, যদি তাহাকে পাওয়া যায়। বাঘের স্বভাব তাড়া খাইলে অনেক সময় কোনো একটি আড়ালের পিছনে অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকে, তারপর নিরাপদ ভাবিলে এক ঝোপ হইতে অপর ঝোপে বুকে হাঁটিয়া চলিয়া যায়। আমাদের গতি থামিয়া গিয়াছিল। ভাবিলাম এইবার হয়তো নড়িবে। অনুমান ভুল হয় নাই। পুনরায় দূরবীন লাগাইতেই দেখিলাম আন্দাজ 3 ফার্লং দূরে বাঘ দাঁড়াইয়াই চলিতেছে এবং বা পাটা ঝুলিতেছে। রাইফেল নিকটে থাকিলে এবং শুধু চোখে অতটা দূরে নিশানা সম্ভব হইলে এইখানেই বাঘ পাইয়া যাইতাম। মনে মনে হাওদায় চড়া শিকারীদের প্রতি ঈর্ষান্বিত হইয়া উঠিলাম। এখন হাতির দ্বারা বিটিং করিলে শিকার কি অনিশ্চয়তার মধ্যে থাকিত? 3টি লোক চঞ্চুদের ডাকিতে চলিয়া গেল। আমরা জঙ্গলের পাকা রাস্তার ফাঁকায় আসিয়া বসিলাম। অর্ধ ঘণ্টাকাল পরে 3 জনই ফিরিয়া আসিয়া বলিল, সব চঞ্চু বাঁশ কাটিতে কূপে চলিয়া গিয়াছে। এ অবস্থায় বাঘকে ছাড়িয়া গেলে আর উহাকে পাওয়া যাইবে না।
জনকে বলিলাম, আমরা যদি এই কয়জনে বাঘের পিছনে যাই তো দুর্ঘটনার সম্ভাবনা খুব বেশি। তুমি আমার সঙ্গে যাইতে রাজি আছো? জন নিজে একটি বাঘ মারিয়াছিল, তার অতিরঞ্জিত ইতিবৃত্ত আমাকে বার তিনেক শুনাইয়াছিল। বলিল, মাচান হইতে বাঘ মারিয়াছি সত্য, কিন্তু এই যে জখমি বাঘ, আর মাত্র 2টা বন্দুক। তাহার কথা শুনিয়া আমিও দোমনা হইয়াছিলাম, কিন্তু অত বড় বাঘ সচরাচর দেখা যায় না। মারিতে পারিলে, ভাবিলাম, দিনের বেলা আমার নিশানা ভুল হইলে বন্দুক ধরা উচিত নয়। লক্ষ্যভেদের অহমিকা আমাকে তেজিয়ান করিয়া তুলিল। উত্তর দিলাম, আমার নিশানা রেস্ট হাউসে দেখো নাই? তাছাড়া সঙ্গে দোনলা রহিয়াছে। তোমার কাছে আর একটা বন্দুক, বাঘ 3টা গুলি হজম করিয়া ফেলিবে। আমার তাগমারির কথা স্মরণ করাইয়া দিতে সত্যই জন মনে বল পাইল। উঠিয়া দাঁড়াইয়া বলিল, চলুন। সড়ক দিয়াই চলিতে লাগিলাম, কিন্তু জনকে পাশের খাড়া ঘাসের দিকে নজর রাখিতে বলিলাম। অনেক সময় বাঘকে সামনে দেখা গেলেও শিকারীর অলক্ষ্যে কেমন করিয়া পিছনে গিয়া উপস্থিত হয় এবং আক্রমণ করে। বলিয়া দিলাম, পাশের খাড়া ঘাস দূরে অথবা নিকটের নড়িতে দেখিলেই বুঝিবে বিপদ সন্নিকট। পূর্ববর্ণিত ঝোপের নিকটে আসিতে বুক দুরু দুরু করিয়া উঠিতেছিল। ক্রমান্বয়ে হৃৎকম্পন দারুণভাবে বাড়িয়া চলিল। আশঙ্কান্বিত হইয়া পড়িতেছিলাম, পাছে মনোভাব প্রকাশ হইয়া পড়ে। ঝোপের আরও নিকটে যাইতে উভয়ে প্রস্তুত হইয়া ঢিল ছুঁড়িতে বলিলাম। যে ঝোপ দূরবীন দ্বারা পূর্বে আবিষ্কার করিয়াছিলাম, সেইখান হইতে বাঘ গর্জন করিয়া উঠিল। তাহার পরেই ঝোপের বিপরীত দিক মৃদু দুলিতে দেখিলাম। বাঁচা ও মরার মীমাংসা কয়েক মুহূর্তের মধ্যে হইয়া যাইবে। আমি ঝোপের দিকে তাকাইয়া আছি, এমন সময় জন গুলি চালাইয়া দিল। ফিরিয়া দেখি কতকটা আমাদের পিছন দিকে খোলা জায়গায় একটি উঁচু টিলার অপর পার্শ্বে বাঘ গড়াইয়া পড়িয়া গেল। জন ও বাঘের মাঝে যে ব্যবধান ছিল তাহা 200 গজের ওপর হইবে তো কম হইবে না। জন উৎফুল্ল হইয়া উঠিয়াছিল, নিকটে আসিয়া বলিল, তাহার গুলিতে বাঘ মরিয়াছে। আমিও খুশি হইয়া উঠিয়াছিলাম, বাঘটা শেষ পর্যন্ত পাওয়া গেল। খানিকটা অগ্রসর হইতেই সাধারণ এলজি টোটা ও বন্দুকের পাল্লার কথা মনে পড়িয়া গেল। থমকিয়া দাঁড়াইয়া গেলাম। জনকে হাতছানি দিয়া তাড়াতাড়ি পিছাইয়া আসিতে বলিলাম। আমার এই অপ্রত্যাশিত ব্যবহার দেখিয়া লোকগুলি কি ভাবিয়াছিল জানি না। জন নিকটে আসিতে বলিলাম, তোমার গুলিও লাগে নাই, বাঘও মরে নাই। সাধারণ এলজির পাল্লা অতটা হইতে পারে না। গুলি যদি ওখানে পৌঁছাইয়া থাকে তো মাটিতে গড়াইয়া গিয়াছে। বাঘ 3 পায়ে চলিতেছে, কোনো কিছুতে ঠক্কর খাইয়া গড়াইয়া পড়িয়াছে। এখন ফেরো। জনের মুখ দেখিয়া মনে হইল সে আমার কথা বিশ্বাস করে নাই। আমাকে একজন পরশ্রীকাতর ব্যক্তিও ভাবিয়া থাকিতে পারে। বেলা 11টার কাছাকাছি। ইতিমধ্যে রাস্তা তাতিয়া উঠিয়াছে। পেন্টা হইতে রেস্ট হাউস প্রায় 4 মাইল পথ পাড়ি দিতে হইল। রেস্ট হাউসে ফিরিতেই অনুভব করিলাম মাথাটা বেশ ধরিয়াছে। তথাপি নিজ হাতে মারা বাঘের লোভ সামলাইতে পারিলাম না। রেঞ্জারকে সমস্ত ঘটনা খুলিয়া বলিলাম। তিনি লোকজন সংগ্রহ করিয়া বিকালে যাইবেন বলিয়া প্রতিশ্রুতি দিলেন। বেলা বাড়ার সহিত শরীর উষ্ণ হইয়া উঠিতে লাগিল। ম্যালেরিয়া যে ধুম করিয়া আসিতেছে তাহাতে কিছুমাত্র সন্দেহ থাকিল না। বৈকালে আমার যাওয়া হইল না। নির্দিষ্ট সময়ে রেঞ্জার আমার দোনলাটা ও জনকে লইয়া সদল বলে চলিয়া গেলেন। বেলা পড়িয়া আসিতে 2 বার বন্দুকের আওয়াজ শুনিলাম। জঙ্গলে গুলি চলিলে 4-5 মাইল দূর হইতে শব্দ শোনা যায়। উদ্গ্রীব হইয়া খবরের জন্য অপেক্ষা করিতেছিলাম। সন্ধ্যার আগেই সকলে ফিরিয়া আসিল, সঙ্গে বাঘ নাই। কোথায় গুলি লাগিয়াছিল জিজ্ঞাসা করিতে রেঞ্জার সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তিনি বাঘকে গুলি মারেন নাই, শূন্যে আওয়াজ করিয়াছিলেন জন্তুটাকে বাহির করিয়া আনিবার জন্য। বাঘ বাহির হয় নাই। তার ভয়ঙ্কর গর্জন শুনিয়া সব লোক পলাইয়া আসিয়াছিল। পরে আমাকে উদ্দেশ করিয়া বলিলেন, কাল অফিসার ভালো থাকিলে নিজে গিয়া চেষ্টা করিতে পারেন। আজকালকার দিনে 2টি 3 ইঞ্চি এলজি টোটা শূন্যে উড়াইয়া দেওয়া, তদুপরি অম্লান বদনে যাহাকে বাঘের পিছনে ধাওয়া করিবার প্রস্তাব করিলেন সে তখন জ্বরে ধুকিতেছে। সকালে চঞ্চুদের পেন্টায় পাঠাইয়াছিলাম। তাহারা ফিরিয়া আসিয়া খবর দিল বাঘ পলাইয়াছে। বাঘের বুদ্ধির তারিফ করিতে হইল।
2 দিন জ্বরের সহিত বোঝাপড়া করিয়া তৃতীয় দিনে হেডকোয়ার্টার্সে ফিরিয়া আসিলাম। দেহ মন ভাঙিয়া গিয়াছে। মাদ্রাজে ফিরিবার বন্দোবস্ত করিতেছি। ইহারই ভিতর একটি সুখবর আসিয়া পৌঁছিল। বড় বাঘ দিগু ভামেটার নিকটেই সরকারি রাস্তার ওপর কয়দিন ধরিয়া চলাফেরা করিতেছে। সঙ্গে 2টি বড় বাচ্চাও আছে। স্থানীয় শিকারী উপদেশ দিল, একটু দূরে গেলে 3টি রাস্তার সঙ্গমস্থল। ওই মহড়ায় মহিষ বাঁধিলে যে দিক দিয়েই বাঘ চলুক না কেন মহিষকে মারিবেই। প্রস্তাবটি ভালোই লাগিল। অনিশ্চিত লাইফ বেডের ওপর বসিবার উৎসাহ অথবা ক্ষমতা ছিল না। বলিলাম, মহিষ ওইখানেই বাঁধা হোক, যদি মারে তো কিলের ওপর বসিব, এখন মাচান বাঁধার কোনো দরকার নাই। যেরূপ কপাল লইয়া শিকারে আসিয়াছিলাম তাহাতে কোনো আশাই পোষণ করা আমার পক্ষে শোভনীয় নয়। 2 দিন কাটিয়া গেল, বাঘ মহিষকে মারিল না। বিরক্ত হইয়া রেঞ্জারকে বার্থ রিজার্ভ করিবার জন্য বলিয়া পাঠাইলাম। 2 দিন পরেই রওনা হইব। ভাবিতেছিলাম, আমার ব্যর্থতার অজুহাত লইয়া বেদরদিরা বলিয়া বেড়াইবে বাঘ শিকার একটা বাজে কথা। আসলে লেখার শখ মিটাইবার জন্য জঙ্গলে যায়। গভীর অরণ্যে রাতের বেলা বাঘের সামনে মুখোমুখি হইয়া গুলি চালানো 4টিখানি কথা। বেদরদিরা কি জানে আমি যেভাবে শিকার করি তাহা নিরবচ্ছিন্ন ভাগ্যের ব্যাপার। এদিক দিয়া হাওদায় চড়া শিকারীরা কতটা বেশি সুবিধা পায় তাহা অভিজ্ঞ শিকারী মাত্রেই জানেন। এই বিষয়ে বেশি লিখিয়া নিজের দুর্ভাগ্য অধিকতর পীড়াদায়ক করিয়া তুলিতে চাই না। পরের দিন সকালে বসিয়া আছি, এমন সময় একটি লাম্বার্ডি ছুটি আসিয়া বলিল, বাঘ মহিষকে মারিয়াছে এবং বাঁধন ছিঁড়িয়া গভীর জঙ্গলের ভিতর টানিয়া লইয়া গিয়াছে। কালো বিলম্ব না করিয়া রেঞ্জারকে ডাকিতে বলিলাম। তিনি আসিতে লোকজন দিয়া মহিষটাকে পুনরায় যেখানে মারিয়াছিল সেখানেই আবার ইস্পাতের নমনীয় তার দিয়া বাঁধিতে বলিয়া দিলাম এবং মরা মহিষের নিকটেই মাচানের বন্দোবস্ত হওয়া দরকার জানাইয়া দিলাম। বেলা পড়িতে ছোট রাইফেল এবং 2 নলা বন্দুক লইয়া গরুর গাড়িতে উঠিলাম। গম্যস্থল নিকট হইলেও হাঁটিবার ক্ষমতা আমার ছিল না। মহড়ায় পৌঁছিয়াই মরা মহিষটাকে কিভাবে বাঘ খাইয়াছে পরীক্ষা করিলাম। পিছন দিককার এক পাশ সব নিঃশেষ করিয়া ফেলিয়াছে। সন্দেহ রহিল না যে বাঘেই মারিয়াছে। লেপার্ড সামনের দিক হইতে খাইয়া থাকে। কিন্তু মাচানের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া দমিয়া গেলাম। অত্যন্ত নিচু। আক্রমণকালীন বাঘকে কষ্ট করিয়া লাফাইতে হইবে না। সামনের পা বাড়াইয়া সমস্ত মাচানটা মাটিতে নামাইতে পারে, একেবারে পলকা গাছ। এখন আর ও কথা ভাবিয়া লাভ নাই। জনকে সঙ্গে আনিয়াছিলাম, তাহাকে জল ইত্যাদি সরঞ্জাম লইয়া গাছে উঠিতে বলিলাম। আড়ালের জন্য পাতাগুলি যথাসম্ভব ঠিক করিয়া লইয়া বেলা থাকিতেই মাচানে গিয়া বসিলাম। বৈকাল হইতে উত্তর পশ্চিম কোণে মেঘ জমিতেছিল। হাওয়ার গতিও প্রবল হইয়া উঠিতেছিল, ঝড়ের পূর্ব সংকেত। অল্পক্ষণ পরেই জোর হাওয়া থামিয়া গিয়া গুমট আসিয়া পড়িল। তখন বেশ অন্ধকার হইয়া গিয়াছে। হঠাৎ হনুমান আতঙ্কের ডাক শুরু করিয়া দিল। এবার আর রাইফেল নয়, 2 নলাটা লইয়া প্রস্তুত হইয়া বসিলাম। কয়েক মুহূর্তের মধ্যেই বাঘ গর্জন করিয়া অভুক্ত খাদ্যের ওপর লাফাইয়া পড়িল এবং সঙ্গে সঙ্গে শুকনা কাঠ মচকাইয়া যাইবার মতো মহিষের হাড় ভাঙিয়া গেল। বাঘ মহিষটাকে ধরিয়াই টান মারিয়াছিল। তারের দড়ি ছিঁড়িতে পারে নাই, হাড় ভাঙিয়া গিয়াছিল। পরক্ষণে টর্চের সুইচ টিপিতেই তীব্র আলোকে চক্ষু 2টি অগ্নি গোলার ন্যায় জ্বলিয়া উঠিল। মাথাটা সামনেই পাইয়াছিলাম, মধ্যস্থল লক্ষ্য করিতে কিছুমাত্র অসুবিধা হয় নাই। গুলি খাইয়াই বাঘ আগের মতো লাফাইয়া উঠিল। তারপর বারবার আছাড় খাইতে খাইতে জনের দিকে কোনো কঠিন বস্তুর ওপর সশব্দে পড়িয়া গেল। তাহার সহিত দীর্ঘ গোঙানি শুনিলাম। একটু সময় কাটিতে যেখানে বাঘ পড়িয়াছিল তাহার অতি নিকটে হনুমানগুলি জড়ো হইয়া অনবরত ডাকিয়া চলিল। সন্দেহ রহিল না, বাঘের চলৎশক্তি রহিত হইয়াছে। না মরিয়া থাকিলেও বেশিক্ষণ আয়ু নাই। রাত বাড়িয়া চলিয়াছে। গুমট কাটিয়া শীতল জলীয় হাওয়ার আভাস পাইতেছি। ক্রমে হাওয়ার বেগ ঝড়ের আকার ধারণ করিতে লাগিল। থাকিয়া থাকিয়া যে দমকা আসিতেছিল তাতে নাগরদোলার মতো মাচানের উত্থান পতন শুরু হইয়াছে। গতিক সুবিধার নয়। জনকে বলিলাম, তোমার বন্দুকের ট্রিগার ঠিক করিয়া রাখো। জন উত্তর দিল,
তাহার বন্দুক মাটিতে পড়িয়া গিয়াছে। আর একটি ফাড়া কাটিয়া গেল। পতনকালীন রেডি ট্রিগার কোনো কিছুর সহিত সংঘর্ষিত হইলে টোটা ফাটিত এবং নলের মুখ আমাদের দিকে থাকিলে বাঘের সহিত আমাদের মধ্যে কেহ শিকার হইয়া যাইত। স্বস্তির নিঃশ্বাস ফেলিয়াছি, এমন সময়ে দূরে বায়ুর শো শো শব্দ শুনিলাম। বায়ু দারুণ বেগে আমাদের নিকটে চলিয়া আসিতেছে। দেখিতে দেখিতে মাচান যেন গাছের উপর মোচড় খাইতে লাগিল। কপাল গুণে মাচানের ভিতরেই একটি মোটা ডাল ছিল, তাহা আঁকড়াইয়া না ধরিতে পারিলে ঝাঁকুনিতে নিচে পড়িয়া যাইতাম। ঘোর অন্ধকার, অনতি দূরে আহত শার্দুল। তাহার সামনে মানুষ নিরস্ত্র অবস্থায় পড়িলে ঘটনাটি কী রকম দাঁড়াইত সহজেই অনুমেয়। কিছুকাল পরে ঝড় কাটিয়া গেল। আকাশ পরিষ্কার হওয়াতে ক্ষীণ চাঁদের আলো পাইলাম। ভোর হইতেই জন পাশের পাতা সরাইয়া ফেলিল। সুপ্রভাত। বাঘিনীর ভয়াল মূর্তি অসারভাবে পড়িয়া আছে, অধিকতর হিংস্রজীবকে অভিনন্দন জানাইবার জন্য। নিচে নামিয়া লক্ষ্যের স্থান পরীক্ষা করিতে আবিষ্কার করিলাম আমার নিশানার জয়টিকা চক্ষু দুইটির ঠিক মধ্যস্থলে রক্ত রঙে রঙিন হইয়া আছে। বাঘিনীর আসিবার পথে বাচ্চার পায়ের দাগ খুঁজিলাম, পাওয়া গেল না। ফরেস্ট অফিসে রিপোর্টের নিমিত্ত বাঘিনীর দৈর্ঘ্য ও উচ্চতা মাপিলাম। লম্বায় 9 ফুট 6 ইঞ্চি, লেজের ডগা হইতে নাকের ডগা পর্যন্ত, উচ্চতা 3 ফুট 4 ইঞ্চি। মহিলার পক্ষে আকারটি ছোট নয়। এবারকার শিকারে যে অভিজ্ঞতা লাভ করিয়াছি তাহা অস্ত্র সম্বন্ধে সতর্কতা। নিকট হইতে বাঘ, ভালুক, শূকর, সম্বর ইত্যাদি নরম চামড়ার জন্তু মারিতে হইলে রাইফেল অপেক্ষা দোনলা বন্দুক অধিকতর সুফলদায়ী। রাইফেলের গুলি মাথায় অথবা হৃদয়ে না লাগিলে বাঘ আঘাত পাইয়াও আক্রমণ করিতে পারে, কিন্তু লিথাল বলে কখনো এরূপ ঘটনা ঘটে না। দ্বিতীয়, শিক্ষিত বাঘ না হইলে মানুষের কথা, আলো, গোলমাল কিছুই ভয় করে না এবং তাহার শিকারের কোনো নির্দিষ্ট সময়ও নাই।